আজকে যে স্মার্টফোনটা নিয়ে এসেছি সেটা হলো পোকো X7। তো হঠাৎ করে আজকে এতদিন পর দীর্ঘ 2-3 মাস পর এই ফোনটি সম্বন্ধে কেন হঠাৎ করে আজকে রিভিউ নিয়ে এলাম, তার কারণ হলো এই ফোনটি সম্বন্ধে আমরা ভালো করে জেনে বুঝে একটা কমপ্লিট রিভিউ কিন্তু আজকে নিয়ে এসেছি। যাই হোক, এতদিন আমরা পোকোকে চিনে এসেছি একটা পোকো সাধারণত পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হয়ে থাকে, ক্যামেরাও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে থাকে, কিন্তু পোকো X7 এই ফোনটি কিন্তু সম্পূর্ণ একটু আলাদা। তো যারা 19-20 হাজার টাকা বাজেটের মধ্যে একটা ভালো পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, বা পোকো X7 যারা একেবারে কিনেই ফেলেছেন, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ পুরোটা দেখুন এবং সবশেষে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান। না, আমি এখনই সাবস্ক্রাইব বা লাইক করার কথা বলছি না, আগে আপনি ভিডিওটি পুরোটা দেখুন, ভালো লাগলে না হয় একটা লাইক বা সাবস্ক্রাইব করেই দেবেন। তো প্রথমেই যদি আমি এই ফোনটির ডিজাইনের কথা বলি, তো ডিজাইনটা কিন্তু পোকো এখানে বেশ ভালোই করেছে। ক্যামেরা হাউজিংটা কিন্তু বেশ বড়। কভার ছাড়া এই ফোনটি যদি আপনি টেবিলের উপরে রাখেন তো সরাসরি ফোনের ক্যামেরাতে কিন্তু স্ক্র্যাচ আসবেই। ফোনটির পিছনে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, পলিকার্বনেট বডি এবং ফ্রেমটাও পলিকার্বনেটের, তো এটা নিয়েও কোনো কমপ্লেনের জায়গা নেই। ফোনটির পেছনে কার্ভ ডিজাইন করা হয়েছে, এই জন্য ফোনটির হ্যান্ড ফিলিংও কিন্তু যথেষ্ট ভালো। আর ফোনটা মোটের উপরে দামও তো কম নয়। ফোনটা প্রথমে 20,000 টাকাতে লঞ্চ হয়েছিল, এখন দাম কমে হয়েছে 19,000 টাকা। আর যদি আপনি কাট অফার টাফার কাজে লাগান সেক্ষেত্রে আপনি ওই 18,000 টাকার নিচে কিন্তু কোনোভাবেই এই ফোনটি কিনতে পারবেন না। আর এটাও মনে রাখতে হবে যে এই প্রাইস পয়েন্টে মার্কেটে কম্পিটিশন লেভেলও কিন্তু কম নয়। এই প্রাইস পয়েন্টের আশেপাশে iQOO এর Z9s রয়েছে, CMF এর নাথিং ফোন 1 রয়েছে, আর নাথিং ফোন 1 তো এখন 14-15 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। আর সেই দিক দিয়ে এই ফোনটা যে কোন জায়গায় স্ট্যান্ড করছে, আদৌ কি এই ফোনটা কিনা ঠিক হবে সেটা না হয় বিচার করবেন ভিডিওর শেষেই। তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু কোনো কমপ্লেন করছি না, IP68 এর রেটিং রয়েছে। সত্যি কথা বলতে গেলে ডিজাইনটা কিন্তু খুবই ভালো, কিন্তু ডিসপ্লে এখানে 6.67 ইঞ্চির একটি 1.5K রেজুলেশন যুক্ত 120 হার্টজের অ্যামোলেড কার্ভ প্যানেল রয়েছে। এখানে 1.5K হওয়ায় ডিসপ্লে রেজুলেশন কিন্তু যথেষ্ট ভালো। কালার অ্যালগরিদমও কিন্তু ভালো কাজ করছে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে 120 হার্টজের যে রিফ্রেশ রেটটা রয়েছে, এখানে যে ইন্টারনাল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ভালোই কাজ করছে, কিন্তু যখন কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি, যেটা ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, সেখানে কিন্তু 60 হার্টজ বা 90 হার্টজে অটোমেটিক রান করছে, যার ফলে স্মুথনেস নিয়ে যে ব্যাপারটা সেখানে কিন্তু বেশ খানিকটা ঘাটতি ফিল করছি। আবার ধরুন কোনো অ্যাপ্লিকেশন আমরা যখন ওপেন করছি বা কোনো অ্যাপ্লিকেশন আবার যখন ক্লোজ করছি, এখানে কিন্তু অ্যানিমেশনের যে জিটারনেস সেটা কিন্তু বেশ ভালোই ফিল করছি। আর এটার জন্যই কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট খারাপ হচ্ছে। যাই হোক, এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। আপনি যদি এই ফোনটি গ্লাস বা কোনো স্ক্রিন পেপার না লাগিয়ে ইউজ করেন তো স্ক্রিনে ছোটোখাটো স্ক্র্যাচ কিন্তু আসবেই। আর হ্যাঁ, ডিসপ্লেতে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখলাম তখন সেখানে HDR এর সাপোর্ট কিন্তু ভালোভাবেই আমরা পেয়েছি, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ সেটা কিন্তু আমরা লক্ষ্যই করিনি। আর কালার অ্যালগরিদমও কিন্তু ভালো পাওয়া যাচ্ছিল। পাশাপাশি ডুয়েল স্টুডিও স্পিকার, তার লাউডনেস যথেষ্ট ভালো মেনটেন করেছে। সেক্ষেত্রে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কমপ্লেনের জায়গাই নেই। আর পাশাপাশি আপনি যদি ডাইরেক্ট সানলাইটে এই ফোনটি ব্যবহার করেন তবে 1300 নিটসের পিক ব্রাইটনেস থাকায় সেখানে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতে ফোনের ব্রাইটনেসের ঘাটতি কিন্তু আমরা কোনো রকম লক্ষ্যই করিনি। তবে একটি কথা না বললেই নয় যে এই ফোনটির তুলনায় বরং CMF এর নাথিং ফোন 1 এর ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু আমরা অনেক বেশি পেয়েছি। আর এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো কাজ করছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর এখানে AODর যে সাপোর্টটা রয়েছে সেটা কিন্তু মাত্র 10 সেকেন্ডের জন্য। অলওয়েজ কথাটার মানে এখনো হয়তো পোকো বুঝেই উঠতে পারেনি। তো যাই হোক, আসল পয়েন্টটা নিয়ে কিন্তু এখনো আলোচনাই করা হয়নি, সেটা কিন্তু পারফরমেন্স। এতদিন পর্যন্ত আমরা পোকোকে বেশি প্রাধান্য দিয়ে এসেছি এই পারফরমেন্সের জন্য, কিন্তু এই ফোনটির পারফরমেন্স হয়তো একটু আলাদা, কারণ এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটি আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে স্টোরেজ টাইপ কিন্তু খুবই বাজে দেওয়া হয়েছে। UFS 2.2 এর একটি স্টোরেজ টাইপ। অন্তত এই প্রাইস পয়েন্টে পোকোকে UFS 3.2 এর স্টোরেজ টাইপ দিলে মনে হয় কোনো অসুবিধা হতো না। আর এটার জন্যই আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ওপেন করে আর একটা অ্যাপ্লিকেশনে যাচ্ছি তখন কিন্তু আমরা ফোনটিকে বেশ খানিকটা স্লো কাজ করতে দেখছি।
আর এটার প্রভাব সরাসরি আনটিটিউকে গিয়ে পড়েছে। আমরা এখানে 6 থেকে 6.5 লাখের কাছাকাছি আনটিটিউ স্কোর পেয়েছি, যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টে একেবারেই কাম্য নয়। অন্তত এখানে 8 থেকে 9 লাখের কাছাকাছি আনটিটিউর স্কোর আমরা আশা করতেই পারি। অন্তত এই জায়গায় দাঁড়িয়ে ভিভো T3-তে আমরা আনটিটিউর স্কোর অনেক বেটার পেয়েছি, ইনফিনিক্স GT20 Proতেও আমরা অনেক ভালো স্কোর পেয়েছি, এমনকি সিএমএফ-এর নাপিক ফোন 1-এও কিন্তু আমরা অনেক বেটার আনটিটিউর স্কোর পেয়েছি। আর এই জায়গায় দাঁড়িয়ে এই প্রাইস পয়েন্টে যারা একটা ভালো পারফরমেন্সের জন্য একটা ভালো স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তারা চোখ বন্ধ করে IQ এর Z9s এই ফোনটি নিতে পারেন। অন্তত এই ফোনটির থেকে অনেক বেটার হবে। আর এতদিন গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসাবে পোকোর কিন্তু যথেষ্ট নামই ছিল, আর এই জায়গাতে এই ফোনটিও কিন্তু ফেল করেছে। এই ফোনটাতে আমরা BGMIও খেলে দেখেছি, তো BGMI এর ক্ষেত্রে কিন্তু 60 FPS এ বেশ ভালোই কাজ করছে, কিন্তু অ্যাটাকিং যে মুভমেন্ট, অ্যাটাকিং মুভমেন্টে ফোনটির ফ্রেম এতটাই ড্রপ করছে যে আপনার মাথা গরম হয়ে যাবে। কিন্তু একটা জিনিস কিন্তু ভালো, যে অনেকক্ষণ ইউজ করলে ফোনটা কিন্তু মাথা গরম করছে না, অন্তত এই ব্যাপারটা কিন্তু ভালো। আর হ্যাঁ, এই যে দেখছেন একটা হালকা পাতলা ফোন, এই ফোনটাতে 5500 mAh এর ব্যাটারি রয়েছে, আর চার্জার অ্যাডাপ্টার রয়েছে 45 ওয়াটের। এখানেও কিন্তু অনেকটা কমতি রয়েছে, কারণ আমরা এর আগের জেনারেশনে যদ্দূর মনে পড়ছে আমরা কিন্তু পেয়েছিলাম 67 ওয়াট, আর এই 45 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে এই 5500 mAh এর ব্যাটারিকে চার্জ করতে কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি সময় লাগছে। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা বেশ অনেকটাই বেশি বলা যায়। ফোনটাতে আমরা যদি একদম পুরো চার্জ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু 7 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পাচ্ছি। আর হ্যাঁ, এবার সফটওয়্যারের হাল কি, এখানে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। তো এখন কিন্তু অ্যান্ড্রয়েড 15-এর যুগ, যেখানে দাঁড়িয়ে পোকো X7 Proতে অ্যান্ড্রয়েড 15 দেওয়া গেল, আর এই ফোনটার প্রাইস কি এতটাই কম যে এইখানে দাঁড়িয়ে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 দিতে হলো, অ্যান্ড্রয়েড 15 দেওয়া গেল না। যাই হোক, 3 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে অ্যান্ড্রয়েড 15 হতো, তবে আমরা অনায়াসেই একটা জেনারেশন অন্তত এগিয়ে যেতাম। আর HyperOS 2.0-কে কি বলবো, এর থেকে বরং ফান্টাস OS বা নাথিং OS অনেক ভালো। আর তার থেকেও যদি ভালো বলেন, তাহলে ভালো বলতে হয় স্যামসাংয়ের One UI-কে। আর এই ফোনটাতে যে AI ফিচার্স দেওয়া হয়েছে না, সেটাও হাস্যকর। এই ফোনটাতে ওই 2-3টে AI ফিচার্স দেওয়া হয়েছে, যেখানে ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে একটা ফিচার্স দেওয়া হয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ড থেকে ছবির কিছু ইরেজ করলে সেখানেও কোনো একটা কিছু চলে আসছে। বিশেষ করে এখন ভিভো আর স্যামসাং যা AI ফিচার্স দিচ্ছে না, তার কাছে অন্তত এই ফোনটা শিশু। পাশাপাশি এখানে এত প্রি ইনস্টল অ্যাপ্লিকেশান এবং ব্লুটুথ রয়েছে, যেখানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ করবে। আপনি প্রি ইনস্টল অ্যাপ্লিকেশানগুলো আনইনস্টল করে নেবেন, আর এখানে রিকমেন্ডেশনগুলো অফ করে নেবেন, তারপরেও নোটিফিকেশনটা অফ করে নিতে হবে, আর তারপরে এসে আপনি একটা মোটামুটি পারফরমেন্স কিন্তু এখানে পাবেন। তো এত কিছুকে কম্প্রোমাইজ করার পর পোকোর যে ক্যামেরা সেকশনটা, এই ক্যামেরা সেকশনটা কি দুর্দর্শ করেছে, তো চলুন আমরা দেখে নিই। এখানে মূলত 3টে ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল। তো আজকের দিনে এসে 2 মেগাপিক্সেল চলে না। আর এই 8 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সটা ছবির শার্পনেস যতটা কম দিতে পারে ঠিক ততটাই দিয়েছে, যার জন্য ছবির এক্সপোজারটা ঠিকঠাক মেনটেন করতে পারেনি। তবে 50 মেগাপিক্সেলের যে মেন লেন্সটা রয়েছে, এই লেন্সটা দিয়ে আমরা যখন ডাইরেক্ট সানলাইটে দিনের বেলা কোনো ছবি তুলেছি, সেখানে কিন্তু আমরা সবকিছুই ঠিকঠাক পেয়েছি। এখানে কিন্তু কোনো টেলিফটো সেন্সার নেই, তবে আপনি পোর্ট্রেট মোডে 2x কিন্তু ছবি তুলতে পারবেন। সেখানে ছবির কোয়ালিটি আপনি খুব একটা ভালো আশা করবেন না। কখনো ঠিকঠাক মেনটেন করছে, কখনো চুলটা একটু বেশি ব্রাইট করে দিচ্ছে, কখনো এক্সপোজারটা ঠিকঠাক মেনটেন করছে, কখনো এক্সপোজারটা ঠিকঠাক মেনটেন করতে পারছে না। মানে একটা ব্যালেন্স আউটপুট কখনোই প্রোভাইড করতে পারছে না। অর্থাৎ আপনি একটা ছবি তুলে শিওর হতে পারবেন না যে ছবিটা ভালো আসবে নাকি খারাপ আসবে। তবে একটু দেখে শুনে ছবি তুললে 2-1টা ছবি বেশ ভালোই এসেছে। তবে লো লাইট কন্ডিশনে এর থেকে IQ Z9s বা নাথিং ফোন 1 এর পারফরমেন্স কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি। 4K 30fps ভিডিও শ্যুট করা যাচ্ছে। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে অতটা খারাপ কিন্তু কোনো কিছু আমার চোখে পড়েনি। ভিডিওগ্রাফিতে স্টেবিলাইজেশনটা কিন্তু বেশ ভালোই কাজ করছে, তাই খুব একটা খারাপ কিছু কিন্তু ভিডিওগ্রাফিতে আমরা পাইনি। তাই ভিডিওগ্রাফি নিয়ে এই ফোনটি খারাপ কিছু আমি বলবো না। আর ফোনটিতে 20 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, সেখানে কিছু কিছু ছবিতে একটু আটা ময়দা মাখিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু অ্যালগোরিদম হিসাবে ঠিকঠাকই কাজ করছে।
ফ্রন্ট ক্যামেরায় কিন্তু বেশ কিছু ফিল্টার ব্যবহার করা হয়েছে। এই ফিল্টারগুলো দিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে পারবেন। সত্যি কথা বলতে কি, ভালো ফটোগ্রাফি জানলে না কোনো ফোনই হয়তো মেটার করে না। সেক্ষেত্রে নর্মাল একটা ফোন দিয়ে ফটোগ্রাফি করলেও একটা ভালো লেভেলের ফটোগ্রাফি কিন্তু করা যায়। যাই হোক, এটা যে একটা কোন লেভেলের স্মার্টফোন, পোকো এই প্রাইস পয়েন্টে যে কোন লেভেলের স্মার্টফোন প্রোভাইড করেছে, যেখানে দাঁড়িয়ে যে একটা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারছে, না একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে পারছে। তবে মানছি যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, কিন্তু একটা ভালো ব্যাটারি ব্যাকআপ না প্রোভাইড করতে পারছে, না একটা ফাস্ট চার্জার প্রোভাইড করতে পারছে। আর যদি আপনি ক্যামেরার ক্ষেত্রে বলেন, ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আসলে এটা মাঝখানের লেভেলের একটা স্মার্টফোন, যেখানে অন্য কোনো স্মার্টফোন আপনি না পেলে বা অপশানে না পান, তবে সেক্ষেত্রে আপনি এই ফোনটা চুজ করবেন। আর বাদ বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো না হয় আপনারাই কমেন্টে লিখে জানাবেন। আজকে আর কথা বলাচ্ছি না, তো আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।